This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আমাদের এই যে বিভিন্ন আশ্রম আছে না, তাতে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমার ব্যাপারে একটু উল্টো। আমি গার্হস্থটা সন্ন্যাসের সময় করেছি। উল্টো দিকে হাঁটছেন। তার কারণ আমি প্রথম যেটা লোকে তীর্থ করে না, ধরুন বানপ্রস্থিতি তীর্থ করে, ব্রহ্মচর্য হয়ে গেল, তারপরে গার্হস্থ বাচ্চা কাচ্চা পালন পোষণ দায়িত্ব দিলেন, তীর্থ করেন। আমি তীর্থটা আগেই করে নিয়েছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, যত প্রমুখ তীর্থ ভারতবর্ষে আপনি নাম জানেন সব গেছি আমি। নেপালে পশুপতিনাথ গেছি, এবং সেই যেখানে কেউ যায় না, পরশুরাম কুণ্ড চীনের বর্ডারে স্নান করে এসেছি গিয়ে। তো গুয়াহাটি থেকে গুজরাট পরশুরাম কুণ্ড, আর ওখানে অমরনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম পর্যন্ত ঘোরা হয়ে গেছে আমার। তো আমার মনে হল যে বোধহয় যে মনুষ্য জীবনের যে ষোড়শ সংস্কার আছে না, বিবাহটা বাকি থেকে গেল, বাকি তো পুড়িয়ে দিলে সংস্কার শেষ হবে, সেটা করে নিই। আমি যেটা দেখলাম, আপনার স্ত্রীর জন্য অত্যন্ত টাফ একটা টাইম উপহার দিয়েছেন বিয়ের পর। মানে রাস্তায় লোকজন বিক্ষোভ করছে, ওনাকে নেমে সামলাতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনার নামে কি না লিখছে, মানে মহিলার থেকে দুর্নীতি সব শুনতে হচ্ছে, সেগুলোতে ওনাকে জবাব দিয়ে কষ্ট হচ্ছে। আমি তুমি এইসব মিডিয়া ফিডিয়া দেখো না, আমি কোনোদিন কারো ফেসবুক দেখি না, অন্য কারো হোয়াটসঅ্যাপও দেখি না। হয়তো কেউ একটা মেসেজ পাঠালো, কিছু একটা লেখা, দিদা এটা একটু পড়ে নেবেন, ওটা পড়ি, কিছু দেখি না আমি। আমার লেখাটা অনেক সময় আমিও দেখি না, লিখে ওরা এই ইস্যুটা লিখে পোস্ট করে দেয়, ভুলভাল বেরিয়ে ফোন করেছে। আমি ভাই আমাকে দেখাবো তো কী লিখলে, লোক আমাকে প্রশ্ন করছে। সোশ্যাল মিডিয়াতে আমি বিশ্বাস করি না, ফেসবুকে নয়, আমি তো ফেস টু ফেস বিশ্বাস করেছি চিরদিন। তো এটা হবে, ও রাজনীতি করেছে, আর ও 12 সালের বিজেপি। অনেকে ভাবছে ও বোধহয় গেল, ও আমার চেয়ে পুরনো বিজেপি, আমি পরে এসেছি। সেজন্য আমরা রাজনীতি করি তো নার্ভ একটু শক্ততা আছেই। দেখুন, অনেকেরই বক্তব্য, আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিবাহ একদম তাদের নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সমস্ত নিয়ে কারুর কিছু বলার থাকতে পারে না, যার যার ব্যক্তিগত মত। কিন্তু কারুর বক্তব্য যে বিয়ে করেছেন ঠিক আছে, এত ধুমধাম করে, মানে ছোটবেলার লোকজন যেরকম বলে বিয়ে করবো একবারই করবো, জমিয়ে করবো, এটা করার কি? আপনি বলুন কোন ধুমধামটা করেছি? আমার যিনি স্ত্রী, তিনি বাড়িতে, ছেলে আর উনি থাকেন। ছেলে অফিসে, উনি একা ছিলেন সারাদিন, তাকে গায়ে হলুদ করার লোক নেই। তার মামা বাড়ি 2 জন এসে তারা নিয়ে আমার বাড়িতে চলে এলাম, এখানে নিয়ে আসুন, আমার একটা হল আছে, বিয়ে হয়ে যায়। আমি বাড়িতে, আমি আমার মা ছিলাম, আমার বিয়ে বাড়ি চলে গেছে, আমার ড্রাইভার চলে গেছে, আমার যারা বন্ধু, আমি ডাকিনি কাউকে। 2-1 জন জোর করে ঢুকে পড়েছে, আমি গেটে বলেছিলাম ঢুকতে দেবে না। আপনি জানেন 100 জন সাংবাদিক সারাদিন দাঁড়িয়েছিল, আপনার লোকেরাও ছিল, ফোন করছে, দাদা একবার ঢুকবো। আমার বাইরে যাওয়া নিষেধ, তোমার ভিতরে আসা নিষেধ। মিষ্টি আর জল পাঠিয়ে রোদ্রে বসেছিল ছেলেগুলো, বাড়ি চলে যাও, কোনো চান্স নেই। তো আমি তো একটা, আপনি কি ফটো পেয়েছেন যে দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে? কিছু ফটো পাওয়া গেছে। কবে পেলেন ফটোটা? যখন বিয়ে হয়ে গেছে, যখন কনে পক্ষ এলো, গেট খুলেছে, সিকিউরিটি সব গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, 100 জন 150 জন। তো আমার সিকিউরিটি বলছে সব লোক অন্দর আগায়। বলি কোন? বলে রিপোর্টার লোক। ওখানকার যিনি সিকিউরিটি আছেন এবং ওখানকার যারা সেক্রেটারি ম্যানেজার, তারা সিকিউরিটিকে ধমকাচ্ছে, কেন ছাড়লে, আরে কাকে আটকে রাখবে? তো আমি বলছি বার করে দেবো। না বার করো না, সন্ধ্যায় দাঁড়িয়ে থাকতে বলো ওখানে, বিয়ে হয়ে গেলে ফটোটা ওকে আবার দিয়ে দেবো, ফটো তুলে চলে যাবে। তারপরে এমন মারামারি করলো, আমরা দুজনে বাইরে এসে নমস্কার করে আমি ওকে ফটো দেবো। সেটা আপনারা পেয়েছেন। আর 2-1 জন ভিতরে ছিল, ফটো নিয়ে বলি তোমরা একটু দিয়ে দিও ভাই, ঝগড়া করবো না। আপনি বলুন তো, যে একটা ফটো তোলেনি, আমি কাউকে বলেছি আমি বিয়ে করছি, কার মুখ থেকে শুনেছেন? দিলীপ ঘোষের ব্যাপার সব রিউমার ছড়াবে, আজকেও ছড়াচ্ছে, হবে আলাদা কথা। আমি তো তার সব নিয়ে ম্যাক্সিমাম 40 জন সেদিন আমার বাড়ি, তার মধ্যে 15 জন সিকিউরিটি আমার বাড়ি থাকে, তারা ছিল কাজের লোক, রাঁধুনির লোক নিয়ে, সব নিয়ে, মানে 20 লোক বাইরে ছিল, মানে কনে পক্ষের 15 জন আর 5 জন আমাদের ছিল। বলুন কে হচ্ছে সিম্পল বিয়ে করেছে? আর আমি পণ্ডিতকে খুব ক্লাস নিয়েছি। যেমন দেখুন, বৈদিক মতে যেটুকু আছে, কোনো আড়ম্বর নাই, কোনো রিচুয়ালস নেই, একটা ফালতু কথা জান না, যেটুকু বৈদিক রীতি ওইটাই, মালা বদল আর ওই 7 ফেরা ইত্যাদি হতে পারে। উনি একটা কিছু মহিলা আচার মানে বেশি মহিলা আচার ফাচার করবেন না, ওই আড়ম্বর করবেন না, বিয়ের মন্ত্র আর বৈদিক রীতি অনুযায়ী, এর বেশি কিছু নাই। আচ্ছা স্যার, এভাবে বিয়ে করেছি আমি। কিন্তু আপনারা এমন করলেন ব্যাপারটাকে যেন এর আগে কোনোদিন পৃথিবীতে কেউ। আরে এ তো দিলীপ ঘোষ, আপনি নিজেই বলছেন। আপনি ভাবুন, আপনি একটা মন্দিরে গেছেন, সেইটা নিয়ে আপনার পার্টি ভেঙে যাবে এরকম একটা অবস্থা হচ্ছে, সবাইকে একরকম কথা বলছে, সবাই বলছে রাজনৈতিক যাবতীয় সুবিধা তৃণমূল পেয়ে গেল।
তো এটা নিয়ে হইচই হবে না? আপনাকে তাই মনে হচ্ছে সুবিধা তৃণমূল পেয়েছে? আর তৃণমূল সুবিধা তো পেলই, তাদের যেটা বিজেপি মানে ধরুন বড় করে অনুষ্ঠান করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল ওটা অধর্মের মন্দির, এটা ঠিক মন্দির না, সেটাকে দেখুন এই ধরনের কমেন্টস আমি তো মনে করি ঠিক না। ধর্ম অধর্ম বিচার করে আমি আপনি কেউ নয়, সমাজ করবে আর ধার্মিক ব্যক্তিরা করবেন। সব ব্যাপারে বিতর্ক হয়, রাম মন্দির নিয়ে বিতর্ক হয়েছে, এখন যখন সোমনাথ মন্দির হলো বিতর্ক হয়েছে, কৃষ্ণ জন্মস্থান এবং কাশী এবং মহাকালেশ্বর নিয়ে হয়েছে। তো রাজনীতির লোকেরা যা করবে বিতর্ক, ওরা চায় বিতর্ক হোক, নাহলে তো পয়সা খরচা করলো না, সেটা আলাদা জিনিস। কিন্তু এখন দিলীপ ঘোষ 1 পয়সা খরচা করলো না, কিছু করলো না, অন্যের পয়সা খেলেও থাকলো, তাকে নিয়ে লাফালাফি হচ্ছে। কিন্তু এটাতে মানে তৃণমূল যে একটা সুবিধাজনক জায়গায় গেল, নিশ্চিন্তে বসে তারা এখন মজা দেখছে, বিজেপি নিজেদের মধ্যে মারপিট করছে। মানে এরকম বহুবার হয়েছে, মজা দেখেছে। যখন ওরা আমাকে মারতো, গাড়ি ভাঙতো, আরও কেউ মজা দেখতো। মজা তো নেবেই। আপনার দলের লোকই মজা দেখতো? হ্যাঁ, আপনার দলের লোক মজা দেখতো। সালাকে দিয়েছে, ঠিক করেছে, সব পার্টিতেই থাকে। আমাকে আমার কার্যকর্তারা যারা বলতো, দিলুদা গাড়ি কিনতে যা খরচা হয়েছে না, রিপেয়ারিংয়ে তার চেয়ে আপনার বেশি খরচা হয়েছে। কতবার গাড়ি ভাঙতো করতো, হ্যালো পতাকা গো ব্যাক বলতো। এটাই তো বিজেপির পক্ষে ঠিক ছিল। আর লোকেও বুঝে নিচ্ছে বিজেপির মধ্যে কী চলছে, কারা বিজেপি কারা নয়, কারণ বিজেপির কালচার এটা নয়। যদি আমি ভুল করি পার্টির পলিসি, তার জন্য পার্টি আছে দেখার জন্য, অন্য কেউ আমার বিরুদ্ধে বলতে যাবে কেন? কে অধিকার দিয়েছে ওদেরকে? তারাও তো পার্টির লোক। তার কি ফাটছে? সে কি ঠিকানা নিয়েছে পার্টির পলিসি ঠিক করার? কে অধিকার দিয়েছে ওকে? তাকেও তো ওখানে গিয়ে কর্মীদের মুখোমুখি হতে হচ্ছে। কেন বলবে যে দিলীপ ঘোষকে দিচ্ছে, তার জন্য প্রেসিডেন্ট আছে, এটা ভারতীয় জনতা পার্টি, টিএমসি নাকি যে যার পিছনে কাঠি মারবে? সেই জন্য বিজেপিটা শিখতে হয়, জানতে হয় যে বিজেপি হতে হয়, যারা হতে পারেনি তাদের সমস্যা আছে। এরকম বিজেপি না হওয়া লোকেদের সঙ্গে বিজেপি হওয়া লোকেদের যে সংঘাত, সেটা কি বিজেপির এগোনোর পথে অন্তরায় নয়? এই সংঘাত চলতেই থাকে, আর চলতে চলতে মিলে যায়। যেমন গঙ্গা যমুনা সরস্বতী মিলেছে ত্রিবেণীতে, আপনি ওখানে গিয়ে দেখুন বেশ দূর অবধি রং আলাদা, যারা কুম্ভ স্নান করেছেন জানেন। তারপরে এখন এখানে গঙ্গায় দেখুন তো গঙ্গা যমুনা সরস্বতী, তাহলে আপনারা সবাই মিলে যাবেন, তাহলে আর এত বিরোধের কি আছে? মিলবেই তো, এটাই রাজনীতি। আর যেখানে গণতন্ত্র আছে সেখানে আলাদা মত থাকবে, কিন্তু চেঁচামেচি করানো এটা করাতে হয় না সময়। এরপর আপনি সৌমিত্রবাবু সব একসাথে বসে গল্প করবেন। আচ্ছা, সৌমিত্রবাবু কি প্রথমবার বলছেন নাকি এরকম? আপনি তার ভিডিওগুলো বার করুন, কোন নেতা সম্বন্ধে বলেনি? আমি তো বলছি দিলীপ ঘোষের সম্বন্ধে আজকে বলার হিম্মত করে, তখনও বলতাম প্রেসিডেন্ট থেকে যা ইচ্ছা করতো, আমি চমকাতাম। এখন একটু কন্ট্রোল বোধহয় কমে গেছে পার্টির, তাই এরকম হচ্ছে। নাহলে কোন নেতার বিরুদ্ধে বলেনি? সে বলেছে। কিছু লোক থাকেই, তারা এরকমই থাকে। পার্টির কন্ট্রোল কমে গেছে। পার্টি তো রাজনীতিতে আমরা বলি যে পলিটিক্স হচ্ছে শিব কি বরাত, ভগবান শিবের যে বরযাত্রী যায় না, ভূত প্রেত সব তার মধ্যে থাকে। তাহলে লোকই পাবেন না আপনি। রাজনীতি ঠিক তাই, সব থাকবে, ভূত প্রেত নিয়ে চলতে হবে, মানিয়ে গনিয়ে হ্যাঁ ও এ কাঁদবে, একে ব্ল্যাকমেলিং করবে, ভাও দেখাবে, ঝগড়া করবে, সেটাই তার রেসিপি। আমি আছি, আমি কিন্তু কম নয়। আপনার কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করেছিল যে পুরো পার্টিটাকে তো আপনি 12টা বাজিয়ে ছেড়ে দিলেন? জানে আর কে বাজিয়েছে, কে পার্টি দাঁড় করিয়েছে করে। মানে সামান্যতম সম্ভাবনা থাকলেও আর কখনো আপনাকে নেতৃত্বে ভাবা হবে বলে আপনি নিজে বিশ্বাস করেন? বয়ে গেছে, কোনোদিন ভাবিনি, আজও ভাবি না। নাড্ডাজি বলেছেন আপ ক্যা করেंगे প্রেসিডেন্টের পরে? আমি যে পার্টি কাম দেগা ওই করেंगे। অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিল, তার বলছে তুমি যাও ইলেকশন লড়াও, টিকিট দিয়েছে। আর যদি আমার সময় আছে, পার্টি যদি আমাকে প্রয়োজন হয় বলবে। আর যদি পার্টি ভাবে একে রাখা মানে তো সোজা বলে দেবে ভাই তোমাকে আর দরকার নেই, আমি বাঁচালেন যাই, আমি অন্য কাজ করি, আমি সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই। কি করবেন? রাজা হতে হয়েছে বলে এইসব ঝগড়া করতে হচ্ছে না, তখন কি করবেন? 40 বছরের মধ্যে 30 বছর কি করেছি আমি? সমাজের কাজ করেছি, সেবা কাজ করেছি, করব। তখন তো ঘর সংসার ছিল না, নিশ্চিন্তে ছিলেন ছাড়া। না, ঘর সংসার যাতে ছাড়তে পারি সেই জন্য সংসার করেছি, কারণ আমার মা আমার সঙ্গে কোনোদিন থাকেননি। 55 বছর পরে আমার সঙ্গে এসেছিলাম, আমি 6-7 বছর এসেছিলাম, ছেড়ে গেছিলাম পড়তে, তারপরে বেরিয়ে গেছি। তো উনি এসেছেন, আমি ডাকিনি কাউকে। যাকে বিয়ে করেছি উনিও এসেছেন, আমি বিয়ে করতে যাব বলিনি। উনি সাজেশান দিয়েছেন আমাকে, আমার মনে হলো এটা এখন দরকার আছে, এই বয়সে একটা কেউ দেখার দরকার আছে, এখন মাকে দেখার দরকার আছে, তারপরে আমাকে দেখার দরকার আছে। তার মানে ভগবানও দেখবেন আমাকে, পার্টি তো দেখবেই না। তো আমি বুড়ো বয়সে কী করব? দ্বিতীয় কথা, অবসর জীবনযাপন করতে 60 বছর হয়ে গেছে, তারপর কি রিটায়ারমেন্টের বয়স? আপনাকে 60 বছর পরে তাড়িয়ে দেবে চ্যানেল। আমি আগের থেকে চলে যাই বাবা,
কী দরকার আছে? যদি মনে হচ্ছে হ্যাঁ এর এখনও কিছু যোগ্যতা আছে তো ওকে, নাহলে রাম রাম, যে কোনো মন্দিরে বসে হরে কৃষ্ণ হরে রামও করবো, এটাই করেছি সারা জীবন, কী আছে? একদম মানে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, যেহেতু আপনি এখনও বলছেন দল অন্তঃপ্রাণ, দলকে যদি আদৌ সাফল্য পেতে হয় 26-এ, এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া উচিত? প্রথম তো স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করা উচিত, সংগঠন ঠিক করা উচিত, প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া উচিত। আমরা করেছি বলে সাফল্য পেয়েছে পার্টি। কাকে করা উচিত সেটা যারা ঠিক করছেন তাদের দায়িত্ব। আমাকে যদি কেউ সাজেশন চাই বলবো, অত্যন্ত নাহলে উপচে আমি কাউকে জ্ঞান দিই না, আমার এই বদভ্যাস নেই ধরে জ্ঞান দিতে শুরু করলাম, সাজেশনও দিই না বিনা পয়সায়। তো সেই জন্য আমার উপরে ইন্টারেস্ট নেই। আমি তো আমার ইনিংস খেলে ফেলেছি, আমি একজন সাধারণ সিপাহী। তো আমাকে বলবে তুমি অফিসে বসো বা ওইখানে যাও, এই মন্দির এইটা সামলাও, ওইখানে বৈঠক নাও, ওইখানে সভা করো, রাইট। আর যদি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার চেয়ে যোগ্য লোক এসে গেছে, বেশি লোক এসে গেছে, তো ওরা করবে। আমি তো চাই বিজেপি এখানে ক্ষমতায় আসুক, সেটা দেখতে চাই। সে আমি হাত দিয়ে করি বা না করি, দেখতে চাই। দেখতে চাইলে কিছু করতে হয় নিজেকে, তাই করছি। নাহলে অন্য কেউ করবে যদি ভবিতব্য এটা দিলীপ ঘোষ কি ঠিকা নিয়েছে নাকি আমার পিছনে স্ট্যাম্প মেরে দিয়েছে তুমি অমুক হবে তমুক হবে। আমি তো জীবনে ভাবিনি এইসব করব। যে ঠিক করা সে করে রেখেছে, করবে। জগন্নাথ, জয় জগন্নাথ করবে, করছে, পুরো ভরসা আছে। মনে কোনো দুঃখ নেই, অভিমান নেই, কোনো আক্ষেপ নেই, কোনো ডিমান্ডও নেই। RSS আমাকে শিখিয়েছে নো কমপ্লেন, নো ডিমান্ড। আমার সঙ্গে তো অনেক কিছু হয়েছে, আপনারাই বলেন এই করা হয়েছে, অনেক আমার বন্ধুরা TMC লোকেরা খুব কষ্ট পায়, দিলীপের সঙ্গে এই করা হয়েছে। আপনি বলুন আমার পার্টিতে কাউকে কোনোদিন কমপ্লেন করেছি? আমার RSS লোকে যারা পাঠিয়েছেন শুধু আপনার তারা কেউ কমপ্লেন করেছে? আমি লোকের কমপ্লেন শুনি, সমাধান করার চেষ্টা করছি, আর আমার বিরুদ্ধে লোকেরা কমপ্লেন করে। আপনাকে মজার কথা বলি, আগে যারা আমার বিরুদ্ধে কমপ্লেন করতো না তারা সব পার্টি ছেড়ে চলে গেছে। আমি বললাম যে যারা দিলীপ ঘোষ নিয়ে খুব চিন্তিত, আমার সামনে কেউ করেনি, গন্ধ আসে না কে কী বলছি কি ওখানে, তাহলে যে সেই লোকগুলো কোথায়? দিলীপ ঘোষ তো আছে সাধারণ কর্মী হিসাবে, যাকে মন্ত্রী করলেন, যাকে পদ দিলেন, MP করলেন, MLA করলেন, তারা কোথায় গেল? তারা তো আর কোনো কাজ ছিল না দিলীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন করা, তারা কোথায় আছে? আমি কিন্তু দাঁড়িয়ে আছি বিজেপিতে, কোনো দায়িত্ব নেই, পদ নেই, কিন্তু বিজেপি এখনও বিজেপি করছি, লড়ছি, সমান দক্ষতায় সমান সক্রিয় আছে। তারা কোথায় গেল? এর প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে একদম দিলীপ ঘোষ একদম পরিষ্কার করে দিচ্ছেন যে বিজেপি থাকবে এবং দিলীপ ঘোষ থাকবেন, কারণ তিনি বিশ্বাস করেন তিনিই বিজেপি। এবার পার্টি কিভাবে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার বিবাহিত জীবন সুখের হোক, কারণ তারপরে আপনাকে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। নমস্কার। নমস্কার। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।